রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে চতুর্থ শ্রেণী গণিতের 2.6 এর লেকচার 2 নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আমরা যাচ্ছি এই অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে সেটা হলো যে যোগ বিয়োগ সংক্রান্ত বিষয়। যোগ বিয়োগ সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করেছি লেকচার 1 এর মধ্যে। আমরা সেখানে খালিঘর পূরণ করেছি, তারপরে হচ্ছে কি উপর নিচ যোগ যোগ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করেছি, তারপরে হচ্ছে পাশাপাশি যোগ বিয়োগের সমস্যাগুলি সমাধান করেছি। আজকে আমরা অর্থাৎ লেকচার 2 তে অর্থাৎ আলোচনা করব অনুশীলনী 2.6 এর 8 নম্বর অঙ্ক থেকে আমরা আলোচনা করব। দেখা যাক প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই সামনে বই নাও, বই নিয়ে দেখো 8 নম্বর অঙ্কটি দেখো। 8 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে তিনটি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে দুইটি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে এখানে একটি কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, তিনটি সংখ্যার যোগফল যেহেতু দেওয়া আছে, তাহলে পাশাপাশি আবার আরেকটা বলা হলো প্রথমে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে একটা তথ্য, তাদের মধ্যে দুটি সংখ্যাও দেওয়া আছে, একটা 12,450 আর একটা হচ্ছে 37,865। তাহলে দুটি সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যাটি আমাকে বের করতে হবে। তাহলে আমি সংক্ষেপে বলে রাখি, দুটি সংখ্যা যে দেওয়া আছে দুটি সংখ্যা যোগ করে অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল থেকে অর্থাৎ যদি এই দুটি সংখ্যার যোগফল যদি বিয়োগ করি তা আমরা সহজে তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। দেখা যাক, আমরা শুরু করি। প্রথমে লিখব দুটি সংখ্যার যোগফল। দুটি সংখ্যার যোগফল সমান, তাহলে যে দুটি সংখ্যা রয়েছে সেগুলো যোগ করি আমি। 12,450 যোগ 37,865 37,865, এই দুটি সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যা আমরা আমাদের নির্ভুলের সুবিধার্থে যাতে নির্ভুল হয় সেভাবে আমরা উপর নিচ করে যোগ করতে পারি অথবা পাশাপাশি যোগ করা যায়। তাহলে আমি লিখব 12,450 নিচে লিখব 37,865। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা যোগ করি। তাহলে 5 0 5 5 6 11 11 1 বসবে, হাতে থাকবে 1 4 4 এবং 8 হয় 12, তাহলে হাতের 1 সহ 13, এরপর 2 আর 7 হয় 9 9 এবং এখানে হাতে যে একটা রয়েছে সেটা হবে 10 10 এর শূন্য বসবে, তাহলে হাতে থাকবে 1, একটা আমি লিখে ফেললাম। 3 আর 1 এ 4 4 1 এ 5, তাহলে আমরা পেয়ে গেলাম 50,315 50,315 50,315। তাহলে দুটি সংখ্যার সমষ্টি পেলাম অর্থাৎ দুটি সংখ্যার যোগফল পেলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা, সেটা কত অর্থাৎ 50,315। তাহলে তৃতীয় সংখ্যাটি, সুতরাং তৃতীয় সংখ্যাটি সমান কত হবে? তাহলে আমরা লিখবো প্রথমে 56,806, দুঃখিত, আমরা লিখবো অর্থাৎ কি 84,025 84,025 এই সংখ্যাটি লিখব বিয়োগ 50,315। তাহলে বিয়োগ করার সুবিধাতে আমরা পাশাপাশি করি, তোমাদেরকে লেকচার 1 এর মধ্যে সেটা আমি আলোচনা করেছিলাম, পাশাপাশি আমরা বিয়োগ করতে পারি। তাহলে আমরা যোগের নির্ভুলের সুবিধার্থে আমাদের সুবিধাতে আমরা উপর নিচ করছি। আমরা লিখব 84,025 নিচে লিখব 50,315।
তাহলে বিয়োগ করব 5 থেকে 5 চলে গেলে 0, 2 থেকে 1 চলে গেলে 1, তাহলে 0 থেকে 3 যেতে পারে না, তাহলে আমি তার আগের 4 থেকে অর্থাৎ কি 1 নিব, 1 নিলে এই সংখ্যাটি দাঁড়াবে 10, তাহলে 10 থেকে 3 চলে গেলে 7, এই সংখ্যাটি কিন্তু কত হয়ে গেল 3, তাহলে 3 থেকে 0 চলে গেলে 3, তাহলে 8 থেকে 5 চলে গেলে 3, তাহলে আমরা পেলাম 33,710, তাহলে আমরা সংখ্যাটি পেলাম 33,710। এর প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় সংখ্যাটি হবে 33,703। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় সংখ্যাটি হবে 33,710, 33,710, এই হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে এই যে তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি 12,450, 37,865 এবং 33,710 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব অর্থাৎ 3। এই যে তিনটি সংখ্যার যে যোগফল বলা হচ্ছে, তিনটি সংখ্যার যোগফল 84,025, আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এটা তৃতীয় সংখ্যাটি হবে 33,710। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের অঙ্কে আমরা যাচ্ছি। নয় নম্বর অঙ্কে তোমরা বইয়ের দিকে দেখো, 9 নম্বর অঙ্কটি একটু দেখো। গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 770 টাকা কম আছে, শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গীতা ও শিহাবের কাছে প্রশ্নে যে ইনফরমেশন গুলো পাচ্ছি, সেখানে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে এটা আমরা জানি না। তাহলে আমরা বের করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে কাজে লাগাইতে হবে সেখানে হবে, অর্থাৎ এই যে শিমুলের কাছে 890 টাকা আছে, এই শিমুলের 890 টাকাকে আমাকে কাজে লাগিয়ে বাকিদের টাকাগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখা যাক, প্রথমে আমরা লিখবো আর শিমুলের কাছে আছে 9 নম্বর অঙ্কটি। শিমুলের কাছে আছে শিমুলের কাছে আছে 890 টাকা, 890 টাকা। শিমুলের কাছে আছে 890 টাকা। এরপর একটি কথা বলা হচ্ছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। তাহলে কম আছে বলতে বোঝাবে অর্থাৎ কি শিমুল টাকা থেকে বিয়োগ, কম বলতে বোঝাবে বিয়োগ করা, আর বেশি হলে যোগ করা। তাহলে আর শিমুল অপেক্ষা গীতার আছে, তাহলে গীতার লিখবো, আমি লিখবো গীতার আছে, গীতার কাছে আছে, গীতার কাছে আছে কত টাকা? গীতার কাছে আছে কত টাকা বলছে, অর্থাৎ কি 470 টাকা কম আছে। তাহলে আমি লিখবো 800, কার থেকে কম আছে? শিমুল অপেক্ষা গীতার থেকে। তাহলে আমি লিখবো 890 বিয়োগ 470 টাকা, 470 টাকা। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি তখন হয় 890, 470 বিয়োগ করলে হবে 0 থেকে 0 চলে গেলে 0, 9 থেকে 7 চলে গেলে 2, 8 থেকে 4 চলে গেলে 4, 420 টাকা। তাহলে হবে 420 টাকা, 420 টাকা। তাহলে গীতার কাছে আছে কত টাকা? 420 টাকা। এখন আমরা দেখব শিহাবের কাছে, আর অর্থাৎ গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। তাহলে আমরা লিখব এবং শিহাবের কাছে আছে, এবং শিহাবের কাছে আছে, শিহাবের কাছে আছে কত টাকা আছে? শিহাবের কাছে আছে, তাহলে লিখবো অর্থাৎ শিহাবের কাছে গীতা অপেক্ষা 390 টাকা বেশি আছে। তাহলে লিখবো, প্রথমে লিখতে হবে অর্থাৎ কি গীতার টাকাগুলো 420 যে বেশি আছে 390 টাকা।
সমান সমান এই তিন অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা যোগ করি। সংখ্যা দুটি 420 390 যোগ করলে হবে 0 9 আর 2 যোগ করলে হয় অর্থাৎ কি 11 11 1 হাতে 1 আর 3 আর 4 7 8 তাহলে 810 টাকা 810 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম অর্থাৎ শিহাবের কাছে আছে 810 টাকা, শিহাবের কাছে আছে 810 টাকা এবং গীতার কাছে আছে অর্থাৎ কি 420 টাকা। এবং প্রশ্নের মধ্যে আমাকে জানতে চাওয়া হয়েছে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। তাহলে আমরা গীতা ও শিহাবের টাকা বের করে ফেললাম। এরপরের কোয়েশ্চেন আমরা যাচ্ছি 10 নম্বর। পাশের চকে, যে শিক্ষার্থীরা তোমরা বই দেখো, পাশের চকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট 3837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? তাহলে এখানে একটা তালিকা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ কি শ্রেণী 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা পাশে দেওয়া আছে, বালক বালিকা। তাহলে এখানে আমার প্রশ্নের মধ্যে বিদ্যালয়ে মোট 3837 জন বালিকা রয়েছে, কিন্তু পাশে যে সংখ্যাগুলো দেওয়া আছে 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, বালক বালিকার সংখ্যা দেওয়া আছে। তাহলে এই বালক বালিকার সংখ্যাগুলো যদি আমরা যোগ করে ওই বিদ্যালয়ের মোট শিক্ষার্থী থেকে, মোট বালক বালিকার সংখ্যা থেকে যদি বাদ দিয়ে ফেলি, তাহলে বিদ্যালয়ে বালকের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজটি করব। দেখা যাক। তাহলে আমরা লিখব বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা। 10 নম্বর, বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা। বিদ্যালয়ের বালক বালিকার সংখ্যা। তাহলে লিখবো আমরা 1632, অর্থাৎ 1632। এরপর 1581, 1581। এরপর আছে 1543, 1499, 1499, 1577, 1577। এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে ফেলব। তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করে আমরা যোগ করে দাঁড়াই 2 আর 1 3, 3 আর 3 6, 6 3, 1 2 আর 1 3, 3 3 6 আর 9 6 15, 15 আর 7 22, 22 এর 2 বসবে, হাতে থাকবে 2, 2টা লিখে রাখলাম। 3 8, 8 3 11, 11 আর 4 15, 15 আর 9 24, 24 আর 7 24 আর 7 31, 31 আর 2 33, 33 এর 3 বসালাম, হাতে 3 থাকবে, 6 5 11, 11 আর 5 16, 20, 20 আর 5 25, 25 আর 3 28, 28 এর 8 বসবে, 28 এর 8 বসবে, হাতে 2 থাকবে, 1 2 3 4 5। তাহলে এখানে 2 কত হয় 7। তাহলে আমরা পেলাম অর্থাৎ কি 7832। তাহলে বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা হচ্ছে 7832 জন। তাহলে বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা অর্থাৎ বালক বালিকা অথবা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 7832 জন। আমাকে বের করতে বলা হচ্ছে বিদ্যালয়ে বালকের সংখ্যা। সুতরাং বিদ্যালয়ে
বিদ্যালয়ে বালকের সংখ্যা সমান, তাহলে বিদ্যালয়ের মোট বালক বালিকার যে একটি সংখ্যা রয়েছে সেখান থেকে অর্থাৎ কি বিদ্যালয়ে মোট 3837 জন বালিকা রয়েছে, তাহলে এটা হচ্ছে বিদ্যালয়ের মোট বালক বালিকার সংখ্যা। এই সংখ্যা থেকে 7832 বিয়োগ ওই বিদ্যালয়ের মোট বালিকার সংখ্যাটা বাদ দিয়ে দিব। 3837 এই সংখ্যাটা অর্থাৎ বালিকার সংখ্যাটা বাদ দিয়ে ফেললে বিদ্যালয়ের মোট বালক বালিকা অথবা ছাত্রছাত্রীর মোট ছাত্রছাত্রী থেকে অর্থাৎ বালিকার সংখ্যাটা বাদ দিয়ে ফেললে তাহলে বিদ্যালয়ের বালকের সংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে দেখা যাক আমরা উপর নিচ বিয়োগ করব। 7 8 3 2 3 8 3 7, তাহলে আমরা বিয়োগ করব। কারণ 2 থেকে 7 যাইতে অর্থাৎ বিয়োগ করা যায় না, তাহলে তার আগের সংখ্যা থেকে 1 দ্বার নিব। 1 দ্বার নেওয়ার সাথে সাথে অর্থাৎ কি এটা 2 আছে মনে করো, অর্থাৎ কি এটার সাথে যদি আমি 1 দ্বার নিই তাহলে এটা হবে 12। তাহলে 12 থেকে যখন অর্থাৎ কি 7 চলে যাবে, 12 থেকে 7 চলে গেলে 5, 12 থেকে 7 চলে গেলে 5, 7 5 12, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল 2। 2 থেকে কিন্তু 3 অর্থাৎ বিয়োগ করা যায় না, তাহলে আমি কি করব এর আগের সংখ্যা থেকে অর্থাৎ কি 8 থেকে আমি এখানে 1 দ্বার নেব। দ্বার নেওয়ার ফলে এটা হয়ে যাবে 7 আর এটা হবে 12। 12 থেকে 3 চলে গেলে তাহলে 9, 12 থেকে 3 চলে গেলে 9, তাহলে 12, তাহলে এটা হলো 7। 7 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে আমি এখন এই 7 থেকে এই 7 এর মধ্যে অর্থাৎ কি একটা নিলাম, 1 নিলাম, তার মানে এটা হয় 17। তাহলে 17 থেকে 17 হয় আর এই সংখ্যাটা হয়ে যাবে 6। তাহলে 17 থেকে যখন 8 চলে যাবে, 17 থেকে যখন 8 চলে যাবে তখন হবে 9। তখন এটা দাঁড়াবে অর্থাৎ এটা দাঁড়াবে কত? 3। 17 থেকে 8 চলে গেলে 9, তারপরে এটা 6, 6 থেকে 3 চলে গেলে 3, আর হচ্ছে 3995। 3995। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম অর্থাৎ বিদ্যালয়ে বালিকার সংখ্যা বিদ্যালয়ে বালকের সংখ্যা হচ্ছে 3995। 3995। প্রিয় শিক্ষার্থীরা এরপরের অঙ্কে আমরা যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে অঙ্কটি রয়েছে সেটা একটু দেখো তোমরা। পরের অঙ্কটি 11 নম্বর অঙ্কটি। সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা অর্থাৎ 1500 টাকা, মেরামত বাবদ 800 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 90,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে আমাকে সে যে অর্থাৎ মোটরসাইকেল কিনলো, কিনা বাবদ যে খরচটা হলো 70,000 টাকা এবং সেটার রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো 1500 টাকা এবং মেরামত বাবদ খরচ হলো 800 টাকা। এই সংখ্যাগুলো অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা লিখব সোহাগ, বা এখান থেকে লিখতে পারি মোটরসাইকেলটি মোটরসাইকেলটির দাম 70,000 টাকা। 70,000 টাকা মোটরসাইকেলটির দাম 70,000 টাকা। তাহলে রেজিস্ট্রেশন বাবদ খরচ, রেজিস্ট্রেশন বাবদ
রেজিস্ট্রেশন বাবদ খরচ 1500 টাকা এবং মেরামত বাবদ খরচ এবং মেরামত বাবদ খরচ 800 টাকা। তাহলে মোট খরচ যোগ করবো আমরা। এই সংখ্যাটি যোগ করলে কত হয়? 0 0 8 5 13, 13 এর 3 বসবে, হাতে 1 থাকবে, 1 আর 1 2, তারপর 7, তার মানে 72,300 টাকা। 72,300 টাকা। তাহলে মোটরসাইকেলের মোট খরচ, মোটরসাইকেলের পিছনে মোট খরচ হয়েছে তার সোহাগে 72,300 টাকা। তাহলে সে যদি মোটরসাইকেলটি অর্থাৎ 90,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত লাভ হবে? সুতরাং লাভ হবে, লাভ সমান 90,000 বিয়োগ 72,000। তাহলে আমরা এই সংখ্যাটি বিয়োগ করব। 90,000 72,000 যদি বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0। তাহলে এখন 0 থেকে 2 যেতে পারে না, তার আগের সংখ্যা থেকে তার বামের সংখ্যা থেকে আমি 1 নিব। 1 নিলে এই সংখ্যাটি হয়ে যাবে 10, 10 থেকে 2 চলে গেলে 8, এই সংখ্যাটি হয়ে গেছে 8, 8 থেকে 7 চলে গেলে 1। তাহলে তার লাভ হবে 18,000। তাহলে তার এই সংখ্যাটি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি এখন একটু দেখবো যে এই সংখ্যার মধ্যে যোগটা ঠিক মতো হয়েছে কিনা। আমি আবার একটু দেখি। 0 0 বসে গেছে, তাহলে 0 0 বসে গেছে। তারপর হচ্ছে দেখি 8 5 3, 8 5 13, 13 3 বসছে, 8 5 13 3 বসছে, হাতে 1। তাহলে 1 আর 1 যোগ করলে 2। 1 আর 1 যোগ করলে 2। তাহলে এই যোগটা ঠিক আছে। তো শিক্ষার্থীরা যোগ ঠিক আছে, কিন্তু এখানে আমি এই বসানোর সময় হয়তো খেয়াল করিনি, বসানোর সময় এখানে আমি শূন্যটা 72,000 লিখেছি, এটা হবে 72,300। 72,300 অর্থাৎ লাভ হবে। তাহলে লাভ সমান লিখবো যে 90,000 বিয়োগ 72,300। এটা বিয়োগটা করলে, এটা আমি হয়তো খেয়াল করিনি, কারণ কি এখানে যোগ ঠিক আছে। তাহলে এখানে বসবে 72,300। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে দাঁড়াবে, তাহলে এটা হবে 72,300। এটা আমি বার করছি, 72,300। তাহলে 0 থেকে 0 চলে গেলে 0 0, তাহলে 0 থেকে 3 যেতে পারে না। তাহলে আমি তার আগের ঘরে যাব। এখন এই ঘরটি অর্থাৎ কি, তার বামের ঘরে যেটা আছে এটা হচ্ছে অর্থাৎ কি 0। তাহলে 0 থেকে তো কোনো দ্বারা নেওয়া যায় না, 0 বলতে 0। তাহলে তার আগের ঘরে যাবো অর্থাৎ কি এটা, এখান থেকে যদি এখানে নিই তাহলে এই 0তে হয়ে যাবে অর্থাৎ কি 10। তাহলে এই 10 থেকে আমি এই 0 এর মধ্যে নিব, এটা 10 হবে, তখন এটা হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে 8। তখন এই 10 থেকে যদি 3 চলে যায় তখন হবে 7। এখন এটা হবে 9, 9 থেকে 2 চলে গেলে হবে 7, এটা 8, 8 থেকে 7 চলে গেলে হবে 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পেলাম কি 17,700, 17,700 টাকা। তাহলে আমার লাভ হইল, অর্থাৎ কি মোটরসাইকেলটা যদি সে যদি 90,000 টাকা দিয়ে বিক্রি করে
তার লাভ হবে 17,700 টাকা। তার লাভ হবে 17,700 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি 11 নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম। এখন হয়তো তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি। এর পরের অঙ্কে আমরা যাচ্ছি। পরের অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে, একটু পড়ে দেখি আমরা। একটি পার্কে একটি বট গাছ, একটি পার্কে একটি বট গাছ, একটি পাইন গাছ আছে। একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল 2,961 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স 1,432 বছর। 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? তাহলে আমাকে বের করতে হবে 200 বছর পর বট গাছটির বয়স কত হবে। তাহলে বট গাছটির বর্তমান বয়স নেই, যদি থাকতো তাহলে অর্থাৎ কি ওই বর্তমান বয়সের সাথে আমি 200 বছর যোগ করে দিলে হয়তো কি বট গাছের 200 বছর পরে বট গাছের বয়স কত হবে সেটা বের হয়ে যেত। কিন্তু এখানে 150 বছর বর্তমানে পাইন গাছটির বয়স, অর্থাৎ পাইন গাছের বর্তমান বয়স দেওয়া আছে। আবার ওইদিকে 150 বছর পূর্বে অর্থাৎ কি পাইন গাছের বয়স কত হবে আর সেটা আমরা বের করতে পারবো। এবং সেই দুইটা তথ্যকে 150 এবং কি পাইন গাছের বর্তমান যে বয়সটি আছে সেটাকে আমরা কাজে লাগিয়ে হয়তো বট গাছের অর্থাৎ 200 বছর পরে বট গাছের বর্তমান বয়স এবং 200 বছর পর বট গাছের বয়স কত হবে সেটা আমরা বের করতে পারবো। দেখা যাক 12 নম্বর অঙ্কটি আমরা শুরু করছি। প্রথমে লিখবো বর্তমানে পাইন গাছটির বয়স। বর্তমানে পাইন গাছটির বয়স। বর্তমানে পাইন গাছটির বয়স 1,432। 1,432 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স 1,432 বছর। তাহলে 150 বছর পূর্বে 150 বছর পূর্বে পাইন গাছটির বয়স ছিল 150 বছর পূর্বে পাইন গাছটির বয়স ছিল 150 বছর পূর্বে পাইন গাছটির বয়স ছিল। বর্তমান যে বয়স আছে ওই বয়স থেকে অর্থাৎ 150 এটা বিয়োগ করব। তাহলে 1,432 বিয়োগ 150 বছর। তাহলে 1,432 থেকে 150 বিয়োগ করি আমরা। 1,432 150। 2 থেকে 0 চলে গেলে 2, 3 থেকে 5 দিতে পারে না, তাইলে আমরা কি করব 4 থেকে 1 নিব। 1 নিলে এটা হয়ে যায় 13। 13 থেকে 5 চলে গেলে 8, এটা 3 হয়ে গেছে। 3 থেকে 1 চলে গেলে 2, এটা হচ্ছে 1। তাহলে 1,282 1,282 বছর। তাহলে 150 বছর পূর্বে পাইন গাছটির বয়স ছিল 1,282 বছর। 1,282 বছর। তাহলে এখন আমরা 150 বছর পূর্বে বট গাছের বয়স কত ছিল সেটা আমরা বের করতে পারবো। সুতরাং 150 বছর পূর্বে বট গাছের বয়স ছিল 150 বছর পূর্বে বট গাছের বয়স ছিল
তাহলে কত হবে 2961 বিয়োগ 1282 বছর। তাহলে আমরা বিয়োগ করব 2961 1282। তাহলে 1 থেকে কিন্তু 2 বিয়োগ করা যায় না, কি তার আগের বামের সংখ্যা থেকে বামের অঙ্ক থেকে আমি 1 দাঁড় নিলাম, তাহলে হয় 11 থেকে 2 চলে গেলে 9। এটা হয়ে গেছে অর্থাৎ কি 5 থেকে অর্থাৎ কি 8 বিয়োগ করা যায় না, তাহলে আমি নিব তার আগের বামের অঙ্ক থেকে 1 দাঁড় নিলাম, তাহলে এটা হয়ে যাবে 8। এটা 15 থেকে 8 চলে গেলে 7। তারপর এটা হয়ে যাবে 8 থেকে 2 চলে গেলে 6, 2 থেকে 1 চলে গেলে 1, তারপর হচ্ছে 1679 বছর। তাহলে 150 বছর পূর্বে বটগাছের বয়স ছিল 1679 বছর। তাহলে আমরা লিখবো বর্তমানে 150 বছর পূর্বে বটগাছের বয়স ছিল অর্থাৎ 1679 বছর। তাহলে বর্তমানে বটগাছের বয়স সমান, তাহলে বর্তমানে বটগাছের বয়স কত হবে? তাহলে 150 বছর পূর্বে যদি এটা হয়, তাহলে বর্তমানে যদি বয়স হয় তাহলে 150 এটা যোগ করতে হবে। এর সাথে 1679 যোগ 150 বছর। তাহলে আমরা দুটি সংখ্যা যোগ করব, 1679 150। তাহলে যদি যোগ করি 9 বসে যাবে, 7 5 12, 2 বসে যাবে, হাতে 1 থাকবে, 6 আর 1 7, 1 8 হবে। তাহলে বর্তমান বয়স হবে 1829 বছর। 1829 বছর। তাহলে এটা হচ্ছে বর্তমানে বটগাছের বয়স। তাহলে 200 বছর পর, সুতরাং 200 বছর পর এখানে বলা আছে প্রশ্ন 200 বছর পর বটগাছটির বয়স কত হবে? 200 বছর পর বটগাছটির বয়স হবে 200 বছর পর বটগাছটির বয়স হবে। তাহলে আমরা লিখব এই যে সংখ্যাটি আমরা পেলাম তার সাথে 200 যোগ করতে হবে, 1829 যোগ 200 বছর। তাহলে আমরা পেয়ে যাই, এটা যোগ করলে প্রয়োজনে সেই অঙ্কটা আমরা এখানে করতে পারি। 1829 লিখব, 1829 যোগ 200, তাহলে হবে 9 2 8 এবং 2 যোগ করলে হয় 10, 10 শূন্য বসবে, হাতে 1 আর 1, এখানকার 1 2, তাই 2029 বছর। তাহলে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ উত্তর হবে 2029 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 200 বছর পর বটগাছটির বয়স হবে 2029 বছর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি শেষ করলাম, অর্থাৎ 12 নম্বর অঙ্ক পর্যন্ত এই অনুশীলনের অঙ্কগুলো শেষ করলাম। আমি আজকের অনলাইন ক্লাসের অর্থাৎ শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি তোমরা আজকের আলোচনাটা হয়তো বুঝতে পেরেছ। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, চর্চা করবে এবং লেকচার 1 এবং লেকচার 2 দুটি অর্থাৎ ভিডিও ক্লাসের মাধ্যমে অর্থাৎ 2.6 অনুশীলনীটি আমি শেষ করলাম।
দেখবে এবং যে অঙ্কগুলো করা হয়নি তোমরা এগুলো নিজেরাই প্র্যাকটিস করবে, আশা করি পারবে। তাহলে সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।